নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতবর্ষের বুকে দেবভূমি বলা হয় উত্তরাখণ্ডকে। উত্তরাখণ্ড মানে দেবভূমি, মানে যেখানে দেবতাদের বাস বলে আমরা ভাবি। সেই দেবভূমিতে আজ আগুন জ্বলছে, গুলি, কারফিউ, শুট অ্যাট সাইট অর্ডার, সব নিয়ে উত্তপ্ত হয়ে গেছে দেবভূমি। কিন্তু কেন, কারণ কি, কেন উত্তপ্ত আজকে দেবভূমি উত্তরাখণ্ড, সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আমি জানি আপনারা হয়তো এতক্ষণে জেনেও গেছেন এবং বিভিন্ন মিডিয়া ছোট করে হলেও দেখাচ্ছে যে উত্তরাখণ্ডে পরিস্থিতি কোন জায়গায় আছে। উত্তরাখণ্ডের হলদওয়ানিতে আপাতত কারফিউ জারি চলছে এবং সেখানে শুট অ্যাট সাইট অর্ডার দিয়েছেন পুষ্কর সিং ধামি, অর্থাৎ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী আদেশ করেছেন যে শুট অ্যাট সাইট অর্ডার দেওয়া আছে, অর্থাৎ দেখা মাত্র গুলি। কাউকে যদি দেখেন যে সেখানে কোনো কিছু উপদ্রব করছে, মানে কারফিউতে বেরিয়েছে এবং কোনো রকম কোনো কিছু করছে, সঙ্গে সঙ্গে দেখা মাত্র তাকে গুলি করার নির্দেশ দিয়েছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী। মানে পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় আছে আপনারা বুঝুন। এবং সেই পরিস্থিতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অর্থাৎ পুষ্কর সিং ধামি কি বলছেন একবার দেখুন। हल्द्वानी के बनभूलपुरा क्षेत्र में न्यायालय के आदेशों के क्रम में प्रशासन की टीम अवैध अतिक्रमण को हटाने गई थी। वहाँ पर कुछ अराजक तत्वों के द्वारा पुलिस के साथ झड़प हुई है, पुलिस के साथ संघर्ष हुआ है वहाँ पर, और कुछ पुलिस के लोगों को, प्रशासन के लोगों को चोटें आई हैं। वहाँ पर अभी तत्काल अन्य कंपनियाँ पुलिस की और केंद्रीय बलों की भेजी जा रही है। सभी से शांति बनाने का हमने अपील की है, कर्फ्यू लगा दिया गया है, और जो भी इसमें दंगाई होंगे, जो भी इस प्रकार का अतिक्रमणकारी होंगे, जिन्होंने आगजनी की है, उनके खिलाफ कठोर कार्रवाई की जाएगी। পুষ্কর সিং ধামি জানালেন আপাতত ওখানকার পরিস্থিতি ঠিক কি আছে। তবে এই পরিস্থিতি তৈরি হলো কি করে, না আমি মন গড়া কোনো কথা বলবো না। আমি বলবো নৈনিতালের ডিএম যিনি এই ঘটনার বিবরণ দিয়েছেন সাংবাদিক বা সংবাদ মাধ্যমের মারফত, তার সামনে যেটা বলেছেন সেটা আমি আপনাদের সামনে আনছি। অর্থাৎ কোথাও কোনো খবরকে এদিক ওদিক করে দেওয়ার উদ্দেশ্য রুদ্রবার্তার কোনোদিন থাকে না, আজও নেই। দেখুন, पीसफुली डिमोलिशन ड्राइव शुरू हुआ, प्रिवेंशन के लिए फोर्स लगाई गई, अतिक्रमण की कार्रवाई के लिए जितनी फोर्स रिक्वायर्ड होती है वो लगाई गई, लेकिन कुछ अराजक तत्वों के द्वारा अनप्रोवोक्ड, अनहार्म्ड, अनटच्ड तरीके से पूरी कार्रवाई होने के बाद भी बड़ी मात्रा में विद इन हाफ एन आवर इकट्ठा होकर जो है हमारी जो टीमें हैं नगर निगम की, उन पर पहला अटैक किया गया पत्थरों के माध्यम से। पत्थर बरसाने शुरू करे गए चारों तरफ, जो छतें हैं उनके माध्यम से। मैंने आपको 30 तारीख की फुटेज दिखाई, किसी छत पर कोई पत्थर नहीं था। तो जिस दौरान ये सारी विधिक प्रक्रिया चल रही थी, जब हम सुनवाई कर रहे थे, माननीय उच्च न्यायालय सुनवाई कर रहा था, तो छतों पर पत्थर उस दौरान इकट्ठे करे गए। इसका मतलब इट वाज प्लान्ड कि जिस दिन भी डिमोलिशन ड्राइव होगी हम उस दिन इस तरह से फोर्सेस को अटैक करेंगे, इस तरह से डिमोरलाइज करने की कोशिश करेंगे स्टेट मशीनरी को। तो पत्थरों का अटैक हुआ जब हमारी टीम पीछे नहीं हटी, हमने डिमोलिशन ड्राइव को जारी रखा हमारे ऑफिसर्स ने। उसके बाद जब पहली मॉब जो आई पत्थरों के साथ, उनको डिस्बर्स कर दिया गया, तो दूसरी मॉब आई जिनके हाथों में पेट्रोल बम थे, जो फ्यूल होता है उसकी प्लास्टिक की बॉटल्स थी, उसमें उन्होंने आग लगा कर फेंकी। आप लोगों ने वीडियो फुटेज में भी देखा, आप लोग अभी तक सब कवर भी कर चुके हैं। ये फेंका गया, ये भी अनप्रोवोक्ड था, बिल्कुल प्रोवोक नहीं किया गया था। तब तक हमारी टीम ने किसी भी प्रकार का फोर्स इस्तेमाल करना शुरू भी नहीं। শুনলেন, অর্থাৎ ডিএম কিন্তু পরিষ্কার বলছেন যে কি অবস্থা ছিল, মানে প্রিপারেশন আগেই ছিল। ব্যাপারটা কি আসলে হচ্ছে, আদালতের নির্দেশে একটা অবৈধ মাদ্রাসা ভেঙে দেওয়ার আদেশ ছিল, সেটা ভাঙতেই অলরেডি সেখানকার প্রশাসন সবাই গিয়েছিল। যাওয়ার সময় তারা বোঝেনি যে ব্যাপারটা কি হচ্ছে। তার আগে বাড়িতে বাড়িতে ওপরে ছাদে ছাদে ইট, পাথর এবং কাঁচ, তার সঙ্গে সঙ্গে বোতল এবং আগুন লাগানোর জন্য পেট্রোল রেডি করা ছিল। যখনই তারা ঢোকে তখন তাদের প্রথমে বাধা দেওয়া হয়, তারপর শুরু হয় ওপর থেকে ইট বৃষ্টিকে উপেক্ষা করে যখন ভেঙে দিয়ে বেরিয়ে আসতে যাবে, তারপরে শুরু হয় আক্রমণ। এবার আপনি শুনুন সেদিন আক্রমণে, মানে গতকাল আক্রমণে আক্রান্ত হয়ে যাওয়া এক মহিলা কনস্টেবলের কথা। তার চোখে মুখে ছিল ভয় এবং আতঙ্ক।
তার সঙ্গে সঙ্গে তিনি জানাচ্ছেন ঘটনাটা ঠিক কী ঘটেছিল গতকাল हल्द्वानीতে। শুনুন। अबे बहुत ज्यादा हम बहुत बच के आए, बहुत। एक घर के अंदर पथराव हुए, एक घर के अंदर घुस गए हम लोग। अंदर घुसे हम कम से कम 15-20 लोग घुसे थे। उसके बाद बाहर से जो है फिर उन्होंने आग लगाने की कोशिश करी, पथराव करे, सब कुछ करा उन्होंने। बड़ी मुश्किल से जान बचा के आए हम लोग। फिर हमारा फोर्स काफ़ी देर बाद हमारा फोर्स आया, फिर निकल के आए। जो पत्थर लगे ऊपर से इधर उधर से, बहुत 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 कंडीशन खराब, बहुत ज़्यादा, बहुत मुश्किल से बच के आए हम लोग आज। कितने लोग थे, कितने लोग? हम लोग तो अरे पूछो मत, हर जगह से, हर गलियों से, हर जगह से पथराव हो रहे थे वहाँ पे। तो हर गली, छतों से भी, घरों नीचे से भी, क्योंकि गलियाँ घेर ली थी उन लोगों ने, चारों तरफ से गलियाँ भी घेर ली थी, छतों से भी आ रहे थे। बहुत लगे, बहुत ज़्यादा। अभी आपके वहाँ साथी कब फंसे? अब हमें याद नहीं पता, हम लोग भी 15-20 लोग एक घर के अंदर दबे पड़े थे, मतलब बहुत मुश्किल से बचे थे हम लोग। फिर वहाँ से हम लोगों ने फ़ोन करा, इधर उधर फ़ोन करा, लोकेशन भेजी। वो लोग, उस जिस आदमी ने हम लोगों को बचाया उसको भी गालियाँ करी उन लोगों ने, उनके मकान तोड़ दिए, उनके दरवाजे तोड़े उसने। फिर फोर्स आया हमारा, बड़ी मुश्किल से भी फोर्स, जब लोकेशन देखी फोर्स आया, उसके बाद जाके हम लोगों को बाहर निकाला। फिर हम बच के आ रहे थे तो ऊपर से शीशे वगैरह सब फेंके, यहाँ लगी, अंदर तक लग गया, पूरा पत्थर लगा, ईंट लगा, सब कुछ लगा। फिर ऊपर से भी शीशे वगैरह भी फेंके उनने, बोतलें फूकी, ईंट, और रास्ते में जो है जाम लगा दिया था। बड़ी मुश्किल से, मतलब गिरते पड़ते आए हम लोग। मरहम पट्टी हो गई है अभी आपकी? हाँ, इंजेक्शन लग गया है। ठीक है पहले से? दर्द हो रहा, चला नहीं जा रहा मुझसे बिल्कुल भी, और इंजेक्शन भी लग गया, एक्सरे भी हो गया अभी। শুনলেন মহিলা কনস্টেবলের কথা শুনে নিশ্চয়ই আপনার মনে হলো যে পরিস্থিতি কি ছিল। তার আগে আপনি ডিএম এর কথাও শুনেছেন, মানে মোটামুটি আপনি বুঝতে পারছেন যে কোন জায়গায় ছিল। পরিস্থিতি এমনই, ট্র্যাপ তৈরি করা হয়েছিল। অর্থাৎ ওখানকার মানুষরা জানতো অনেকদিন ধরে কিন্তু এখানে চলছে। হলদওয়ানি এমনই একটা জায়গা যেখানে কিন্তু বারবার ধরে এই পুষ্কর সিং ধামি কিন্তু বারবার জানিয়েছে, এই সরকার জানিয়েছিল, যেখানে বেশ কিছু অবৈধ নির্মাণ এবং অবৈধ বস্তি গড়ে উঠছে। ভালো করে শুনুন। এবং সেই বস্তিগুলোকে বা অবৈধ যেখানে মাদ্রাসা আছে সেটাকে ভাঙার জন্য আদালতের নির্দেশ ছিল। অবৈধভাবে সমস্ত জায়গায় মাদ্রাসা, মাজার গর্জিয়ে উঠছে উত্তরাখণ্ড বা দেবভূমিতে। এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে হিন্দুদের পবিত্র স্থান, সেখানে কিন্তু মাজার গজিয়ে তুলছে বা মাজার গজিয়ে উঠছে দিনে দুপুরে। সেই মাজার বা অবৈধ মাদ্রাসাগুলোকে ভাঙার কাজ আদালতের নির্দেশে হচ্ছিল। ওখানে মাজার ছিল না, ছিল মাদ্রাসা। সেই মাদ্রাসা ভাঙতে যাওয়ার সঙ্গে সঙ্গে এইরকম গন্ডগোল। কিন্তু পরিস্থিতিটা তৈরি করা হয়েছিল ধীরে ধীরে, ধীরে ধীরে পরিস্থিতি তৈরি হয়েছে, ধীরে ধীরে মানুষ রেডি করেছে ওখানকার যারা ওই মাদ্রাসাকে কেন্দ্র করে ছিল। পরিষ্কার সত্যি হচ্ছে ওখানে মাদ্রাসায় যেহেতু ভাঙতে গেছে সঙ্গে সঙ্গে আক্রমণ নেমে এসছে। এবং সেই আক্রমণ যেভাবে নেমেছে, যেভাবে তারা তৈরি ছিল, একদিনে কিন্তু হয় না। অর্থাৎ বাড়ির ওপরে, ছাদের ওপরে পাথর রাখা, পাথর ছোঁড়ার টেকনিকটা কিন্তু কাশ্মীর থেকে শুরু হয়েছিল। আজ উত্তরাখণ্ডে কিন্তু এটাই হচ্ছে। অর্থাৎ পুলিশ পার্সোনালদের ওপরে পাথর ছোড়া, পাথর তুলে নিয়ে যাওয়া, বোতল রাখা ওপরে, ওপর থেকে কাঁচের বোতল, কাঁচ, সীসা মানে হচ্ছে কাঁচ, সীসা ছুড়ে দেওয়া, মানে ভাঙা কাঁচ ছুড়ে দিচ্ছিল। ভাবুন। এরপরে ওই এক রাউন্ড হয়ে যাওয়ার পরে পরের রাউন্ডে এসেছিল পেট্রোল নিয়ে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার ইচ্ছে নিয়ে। চোখে মুখে আতঙ্ক নিয়ে পুলিশ অফিসাররা বা পুলিশের যারা ছিল আধিকারিকরা, তারা কোনো রকম করে বেরিয়ে এসেছে। তারপর বিরাট সংখ্যক পুলিশ ডিপ্লয় করা হয় এবং তাদেরকে বের করা হয় যারা ট্র্যাপড হয়ে গেছিল, আটকে গেছিল। আপনি মহিলা কনস্টেবলের কথা শুনলেন। অর্থাৎ তিনি কিন্তু বললেন যে কীভাবে তার একটা ঘরের মধ্যে ছিল, যে ভদ্রলোক তাকে বাঁচানোর চেষ্টা করেছে তার বাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে, অসহ্য, মানে কি বলবো, অসভ্য ভাষায় গালাগালি করা হয়েছে, সবই তিনি বললেন। সবকিছু দেখার পরে, সবকিছু শোনার পরে পুষ্কর সিং ধামি কিন্তু ঠিক ডিসিশন নিয়েছেন যে শুট অ্যাট সাইড অর্ডার। দেখুন, এই গন্ডগোল কিন্তু পেকেছে একদিনে নয়, বেশ কিছুদিন ধরে হচ্ছিল। পুষ্কর সিং ধামির বিরুদ্ধে কিন্তু একটা ক্ষোভ ছিল, কারণ ইউসিসি জারি, গোটা ভারতবর্ষের বুকে প্রথম রাজ্য ইউসিসি জারি করলো, যেটা ইউসিসি হচ্ছে অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে, যেটা এক দেশ এক আইন যেটা তৈরি হলো, সেটা পাস হলো, বিল পাস হয়ে গেল কোথায়? উত্তরাখণ্ডে। তারপরেই এই গন্ডগোল, মানে প্রিপারেশন যারা এখন, মানে আগে থেকে ছিল। এক্স হ্যান্ডেল, মানে টুইটার হ্যান্ডেল যেটা এখন এক্স হ্যান্ডেল হচ্ছে, সেখানে একজন সাদাব চৌহান বলে একজন পোস্ট করেছিল যে আমরা বদলা হবে, মারপিট হবে, এই টাইপের মানে ইঙ্গিত, মানে হিংসাত্মক ইঙ্গিত দিয়ে একটা পোস্ট করেছিল। সেই ইঙ্গিতটাকে নিয়ে কিন্তু একটা ট্রেন্ড চলছে, যে ট্রেন্ডে আমরা সবাই সামিল, আমিও করেছি তাকে। অ্যারেস্ট সাদাব চৌহান, এটা একটা ট্রেন্ড চলছে এখন। এক্স হ্যান্ডেল আপনারা যদি খোঁজেন, খুঁজলেই পেয়ে যাবেন, ক্লিক করলে পেয়ে যাবেন সেখানে কি আছে, দেখবেন অ্যারেস্ট সাদাব চৌহান হয়ে রয়েছে। এটা ট্রেন্ড চলছে কারণ সে এমন কিছু কিছু কথা বলেছে এই পুষ্কর সিং ধামি সম্বন্ধে, এবং এই যে ইউসিসির বিরুদ্ধে লড়াইয়ের ময়দান তৈরি করছে তারা।
অর্থাৎ এই সাদাব চৌহানের মতো লোকেরা। এবং আপনারা জানেন যে দেবভূমি এই উত্তরাখণ্ডে কিন্তু এর আগেও একবার জুলুসের ওপর আক্রমণ হয়েছিল, অর্থাৎ যে জুলুসটা যাচ্ছিল মন্দিরে পুজোর জন্য। অর্থাৎ বারংবার কিন্তু দেবভূমিতেই আগুন উঠছে, আগুন জ্বলছে। অনেকে বলেছেন যে কাশ্মীরের পরেই নাকি দ্বিতীয় জায়গা তৈরি হচ্ছে যেটা আমাদের পক্ষে বিপজ্জনক, সেটা হচ্ছে দেবভূমি উত্তরাখণ্ড। দেবভূমিতে মাজার তৈরি হয়ে যাচ্ছে, দেবভূমিতে তৈরি হয়ে যাচ্ছে অবৈধ মসজিদ, দেবভূমিতে তৈরি হয়ে যাচ্ছে অবৈধ মাদ্রাসা। কিন্তু কেন, কি করে? আসলে ধীরে ধীরে হয়েছে এটা। তখন সমস্ত লোকেরা চোখ বন্ধ করেছিল। ভারতবর্ষের আইন কানুন এমন জায়গায় আছে না যেখানে অবৈধ নির্মাণকারী বা অবৈধ যারা অনুপ্রবেশকারী বা যারা ঢুকে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর হতে দেয় না। এই হলদওয়ানি বা উত্তরাখণ্ড দেবভূমিতে বহু জায়গায় অবৈধ অনুপ্রবেশকারীরা নিজেদের জায়গা দখল করে বসে আছে, যেগুলোকে বলা যায় অবৈধভাবে মানে কি বলবো সম্পত্তি দখল করে বসে আছে, ঝুগ্গি ঝুপড়ি বানিয়ে বসে আছে। সেটা নিয়ে যখন তাদের তুলতে যাইছে, তখন হাইকোর্টের নির্দেশে যখন আদেশ এসছে তুলে দেওয়ার জন্য, সুপ্রিম কোর্ট তখন দয়াবশত বলছে এরা যাবে কোথায়। 50,000 লোককে তুলে দেওয়ার কথা হয়েছে, বলছে এরা যাবে কোথায়। অদ্ভুত প্রশ্ন। লড়াই চলছে অনেক দিন ধরে, আইনি লড়াই চলছে, জায়গা দখল করে বসে আছে, কিন্তু তাদের সরাতে গেলে সুপ্রিম কোর্টের আদেশ আসছে স্টে। ভাবুন, হাইকোর্ট বলছে তুলে দাও, সুপ্রিম কোর্ট বলছে স্টে। এক অদ্ভুত রাজত্ব, অদ্ভুত দেশ, অদ্ভুত সেখানে আইন কানুন, কিছু বোঝা যায় না। আসল কথা আমরা কিছু বুঝতেই পারি না যে আইন কানুন ঠিক কি। আমি আপনি কোনো কিছু কাজ করলে, ধরুন কোনো জায়গায় অবৈধভাবে কিছু করেছি, সঙ্গে সঙ্গে দেখবেন আমার বাড়ি ভেঙে দুর্মুষ করে দেওয়া হবে, আপনার জায়গাও তাই হবে। কিন্তু দেখুন এক্ষেত্রে সুপ্রিম কোর্টে যেন বেরিয়ে আসে। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে বিশেষ সময় রাত্রিবেলাও সুপ্রিম কোর্ট খুলে বিশেষ আদেশ বেরোয়, সেগুলো দেখি আর আমরা চমকে যাই, এ কি হচ্ছে আসলে ভারতবর্ষে, কি হচ্ছে, আইন কানুন কোথায় কি চলছে, এটা দেখে একটু মাঝে মাঝে নিজেদের চিন্তা হয়। আজকে হলদওয়ানি, কালকে অন্য কোথাও হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের সরাতেই হবে, অবৈধ দখল, অবৈধ মাদ্রাসা, অবৈধ যে কোনো জায়গা সরাতে হবে। আসামেও হয়, কিন্তু বারবার বলতে হয় একটাই কথা, সেটা হচ্ছে পুষ্কর সিং ধামি শুট অ্যাট সাইট অর্ডার দিয়েছে, পরিস্থিতি ভালো নয়, সব আপনারা শুনলেন। সেখানে কারফিউ জারি হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ গুজব ছড়ানো হচ্ছে। আর গুজব ছড়ানোর জন্য বহু লোক বসে আছে। মব আক্রমণ করলো যখন পুলিশকে, সেই ভিডিওগুলোকে না দেখিয়ে, পুলিশ যখন মবকে মারছে সেই ভিডিওগুলোকে ছড়িয়ে দিয়ে পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আরও বেশি করে প্ররোচনা দেওয়া হচ্ছে মুসলিমদের, যাতে তারা লড়াইয়ে নামে যায়। এই হচ্ছে আসল ঘটনা। কিন্তু সেই আসল ঘটনাটা সামনে আনছে না এই রাজ্যেরও বড় বড় মিডিয়া, কারণ তারা সেকুলারিজম দেখানোর নামে সমস্ত কিছু চেপে যায়। আর এই চেপে যাওয়ার জন্যই আজকে আমরা কিন্তু বিপদের মুখে পড়ে যাচ্ছি। এটা যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যদি পাকিস্তানে হতো বা বাংলাদেশে হতো এটা মানা যেত, কিন্তু ভারতবর্ষের বুকে দেবভূমি যেটাকে বলা হয় উত্তরাখণ্ড, সেখানে হচ্ছে, তাই চিন্তা আমাদেরও বাড়ছে। জানি না আপনি কি ভাবছেন, আমি জানি এটা সেভাবে রাজনীতির ব্যাপার নয় বলে আপনাদের সবার কাছে হয়তো গ্রহণযোগ্যও নয়, কিন্তু অস্তিত্ব রক্ষার প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে বারবার। শেষ পর্যন্ত কি হবে এটা একবার ভাববেন। আপনার জায়গা, আপনার এলাকা ধীরে ধীরে বদলে যাচ্ছে, ডেমোগ্রাফি সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, বিপদ ঘাড়ের উপর নেমে আসছে না তো? কারা আসছে এরা? কারা? যারা ধীরে ধীরে আস্তে 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 নিজেদের সংখ্যা বাড়িয়ে দিয়ে তারপর দখল করার চেষ্টা করছে, এরা কারা? এরা কি ভারতে বসবাসকারী কেউ, নাকি রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, কারণ রোহিঙ্গাদের বসতি ধীরে ধীরে বেড়ে চলেছে ভারতবর্ষের বুকে। আজ যেটাকে আপনারা প্রবলেম নয় ভাবছেন, কাল সেটা প্রবলেম হবে, কারণ বাংলাদেশ ভুক্তভোগী। বাংলাদেশও কিন্তু রোহিঙ্গাদের খেদিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। আর ভারতবর্ষে মমতা ব্যানার্জির মতো কিছু মুখ্যমন্ত্রী আছেন এবং বেশ কিছু উদারপন্থী নেতা আছেন যারা বলেন এসো এসো, আমি আপনি বিপদের মুখে চলে যাচ্ছি। যাই হোক, আমার উদ্দেশ্য ছিল আপনাদের জানানোর, ব্যাপারটা কী হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বলার, এবং এভিডেন্সগুলো যারা যারা বলেছেন তারা প্রত্যেকেই সেই জায়গায় আছেন। একজন ডিএম বলেছেন, একজন পুলিশের কনস্টেবল বলেছেন, এবং সব কিছুই এএনআই পাবেন, আপনি খুঁজে গেলে, মানে খুঁজলেই পাবেন, সার্চ করে এএনআই রিপোর্ট থেকে নেওয়া। কাজেই আপনারা সত্য মিথ্যা যাচাই করে নিন, তারপরে কোনো কিছু মন্তব্য করবেন। রুদ্রবার্তার প্রয়াস থাকে সব কিছু নিয়ে আসার, কিন্তু যখন দেখি এটা সেভাবে লোকে নেয় না, তখন ভাবি বাংলা জেগে ঘুমাচ্ছে এখনো। বাংলা হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু গ্রেট ক্যালকাটা ক্লিনিং হয়ে গেছে। বাংলা সেই জায়গা যেটা কিন্তু ভারতবর্ষ টুকরো যখন হয়েছিল সবচেয়ে বেশি ভুক্তভোগী বাংলা। ভাবতে হবে আপনাকে, ভাবানোর জন্য রুদ্রবার্তা। ভাবুন, না ভাবলে আপনি আবার ঘুমিয়ে পড়ুন, আমার কিছু যায় আসে, যাবে আসবে আপনার, কারণ আপনার ভবিষ্যৎ আছে, আমার
ফিউচার বলে কিচ্ছু নেই, ডার্ক, অন্ধকার। আমি আছি লাইট নিভে যাওয়া মানে আমার জীবনে লাইট চলে যাওয়া মানে আমার জীবনটা অন্ধকার, মানে কিছু নেই আমার, আমি হয়তো হারিয়ে যাব, আমার কথাগুলো আপনার কাছে থেকে যাবে। সেদিন আপনাকে প্রশ্ন করবে আপনার ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে তারা, একজন কেউ বলতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আপনারা তার কথা শোনেননি। আপনাকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে, আমি তখন থাকবো না। ভালো থাকুন, জাগার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কি পরিস্থিতি আছে। আর যদি মনে হয় এত কিছু জানার পরে শোনার পরে বিবেক সাড়া দেয় এই ভিডিওটা শেয়ার করা দরকার আছে, তবেই শেয়ার করবেন, নচেত আবারও ঘুমিয়ে পড়ুন। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।